আজকের আমরা আলোচনা করব শ্বসনের তৃতীয় পর্যায় অর্থাৎ রেসপিরেশনের পার্ট 3। প্রথমে আলোচনা হবে প্রান্তীয় শ্বসন, যে পদ্ধতিতে বিজারিত বাহকের হাইড্রোজেন অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জল প্রস্তুত করে এবং যা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত অক্সিজোম নামক দানায় সংগঠিত হয় তাকে বলতে পারি প্রান্তীয় শ্বসন। সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু ক্রেবস চক্রে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। এখানে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে জারণ ক্রিয়া সংগঠিত হয়ে থাকে। এই হাইড্রোজেন প্রোটন ও ইলেকট্রনে বিশ্লিষ্ট হয়। শ্বসনের শেষ পর্যায়ে উপরের ওই প্রোটন আর ইলেকট্রন কয়েকটি ইলেকট্রন আয়ন বাহক এনএডি, এফএডি, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3 মাধ্যমে বাহিত হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জল প্রস্তুত করে থাকে। এই জারণ ক্রিয়ার প্রধান বাহক এনএডি ধনাত্মক অবস্থায় থাকে। ইলেকট্রনের এই ক্রমানুযায়ী স্থানান্তরণ পদ্ধতিকে ইলেকট্রন স্থানান্তরণ পদ্ধতি বা প্রান্তীয় জারণ বলা হয়ে থাকে। এটি মাইটোকন্ড্রিয়ার অক্সিজোম নামক দানায় সংগঠিত হয়ে থাকে। পাইরুভিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারলডিহাইড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড। তাহলে বলা হলো কি পাইরুভিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারলডিহাইড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থেকে উৎপন্ন হাইড্রোজেন এনএডি বা এনএডিপিকে বিজারিত করে। বিজারিত এনএডি এর হাইড্রোজেন এফএডিকে অর্থাৎ ফ্যাবোপ্রোটিনে স্থানান্তরিত হয়, এফএডিকে বিজারিত করে। সাকসিনিক অ্যাসিড বিজারিত হবার সময় হাইড্রোজেন এনএডির পরিবর্তে সরাসরি এফএডিকে বিজারিত করে। এফএডির ইলেকট্রন পরবর্তী ইলেকট্রন বাহক সাইটোক্রোমে স্থানান্তরিত হয় এবং সাইটোক্রোম বিজারিত হয় এবং প্রোটনগুলি কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। অন্তিম পর্যায়ে সাইটোক্রোম অক্সিডেজ নামক উৎসেচকের উপস্থিতিতে কোষের ইলেকট্রনগুলি সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3 মাধ্যমে অক্সিজেনের সাথে যুক্ত হয়। কোষে মুক্ত দুটি প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল সৃষ্টি করে। ইলেকট্রন স্থানান্তরণের সময় এনএডি, এফএডি, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3 থেকে যে শক্তি নির্গত হয় তা এডিপির সঙ্গে অজৈব ফসফেটকে যুক্ত করে এটিপি প্রস্তুত করতে সক্ষম হয়। এবং ইলেকট্রন স্থানান্তরণ পদ্ধতি যদি এনএডি থেকে শুরু হয় তাহলে 3 অণু এটিপি সৃষ্টি হবে। ইলেকট্রন স্থানান্তরণ পদ্ধতি যদি এফএডি থেকে শুরু হয় তাহলে 2 অণু এটিপি সৃষ্টি হয়ে থাকে। তাহলে সাধারণ সংজ্ঞাটা কি হবে না, সবাত শ্বসনের যে অন্তিম পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত বিভিন্ন প্রকার ইলেকট্রন বাহক অর্থাৎ এনএডি, এফএডি, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম A3 প্রভৃতি ইলেকট্রন বাহকের ক্রমান্বয়ে
জারণ বিজারণের মাধ্যমে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে উৎপন্ন বিজারিত কোএনজাইম থেকে প্রোটন ও ইলেকট্রন প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক হিসেবে আণবিক অক্সিজেনের কাছে পৌঁছায় এবং পরিশেষে জল উৎপন্ন হয়। তাকে বলা হয় প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন পরিবহন শৃঙ্খল। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে তোমার কি বিভিন্ন শ্বসন অঙ্গ। এই বিভিন্ন শ্বসন অঙ্গের মধ্যে প্রথমেই আমরা আসব উদ্ভিদের শ্বসন অঙ্গ। উদ্ভিদের শ্বসন অঙ্গগুলো কোনটা? না পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং শ্বাসমূল। উদ্ভিদের প্রহরী কোষের মাঝে যে পত্ররন্ধ্র গহ্বর থাকে, এই পত্ররন্ধ্র গহ্বর উন্মুক্ত হলে গ্যাসীয় আদান প্রদান সংঘটিত হয়। আর একটা লেন্টিসেল, গুল্ম বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে অনুপূরক কোষ দ্বারা গঠিত সূক্ষ্ম সূক্ষ্ম লেন্সের ন্যায় উত্থিত অংশ বর্তমান, একে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান সংঘটিত হয়। শ্বাসমূল শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় আমরা দেখি এই ধরনের মৃত্তিকায় খনিজ লবণের পরিমাণ অত্যধিক বলে মাটির নিচের কতকগুলি আনুভূমিক শাখামূল মাটি ভেদ করে গোঁজের ন্যায় উপরের দিকে উঠে আসে, একে বলা শ্বাসমূল। এই শ্বাসমূলের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র তাকে বলা শ্বাসছিদ্র। এই শ্বাসমূলের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান সংঘটিত হয়। এরপর হচ্ছে তোমার অতিরিক্ত শ্বাসযন্ত্র। কই, মাগুর, শিঙি এই সমস্ত মাছগুলি অতিরিক্ত শ্বাসযন্ত্র বর্তমান থাকে। সংজ্ঞাটা কি হবে? স্বাভাবিক শ্বাসঙ্গ ছাড়া কিছু কিছু প্রাণীদের পরিবর্তনশীল পরিবেশে অর্থাৎ অস্বাভাবিক পরিবেশে টিকে থাকার জন্য যে বিশেষ ধরনের শ্বাসঙ্গ বর্তমান থাকে, যা সেই সব প্রাণীদের ওই পরিবর্তিত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে, তাকে আমরা বলতে পারি অতিরিক্ত শ্বাসযন্ত্র। যেমন কই মাছের অতিরিক্ত শ্বাসঙ্গটি ফুলকার ঠিক ওপরে গোলাপ ফুলের পাপড়ির ন্যায় আকৃতিযুক্ত হয়, একে বলা হয় ল্যাবিরিন্থের অঙ্গ। মাগুর মাছের অতিরিক্ত শ্বাসঙ্গটি ফুলকার পৃষ্ঠদেশে শ্বাসবৃক্ষের ন্যায় অবস্থান করে, একে বলা হয় আর্বোরেসেন্ট অঙ্গ। শিঙি মাছের অতিরিক্ত শ্বাসঙ্গটি পৃষ্ঠ পাখনার সমান্তরালে বর্তমান থাকে, একে বলা হয় রেসপিরেটরি টিউব বা শ্বাসনল। অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা কি? কই, মাগুর, শিঙি কর্দমাক্ত মৃত্তিকায় জন্মায়। গ্রীষ্মকালে পুকুরের জল শুকিয়ে গেলে এরা কর্দমাক্ত মৃত্তিকার মধ্যে ঢুকে যায় এবং সামান্য পরিমাণ অক্সিজেনে টিকে থাকতে সক্ষম হয়। দ্বিতীয় পয়েন্ট, পুকুরের জলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এই সমস্ত মাছেরা অর্থাৎ কই, মাগুর, শিঙি এরা কি করে? পুকুরের ধারে চলে আসে, আগাছাগুলোকে ধরে মাথাটাকে ওপরে তুলে
বায়ু থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাতে সক্ষম হয়। তৃতীয় পয়েন্ট, পুকুরের জলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এরা মাঝে মধ্যে পুকুরের জল থেকে লাফিয়ে উঠে বায়ু থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাতে সক্ষম হয়। নেক্সট, বর্ষাকালে পরিযানের সময় একটা জলভাগ থেকে অপর একটা জলভাগে যেতে হলে তাদের অনেকখানি স্থলভাগ অতিক্রম করতে হয়। এই সময় অতিরিক্ত শ্বাসঙ্গের সাহায্যে, অর্থাৎ কই মাছের ল্যাবিরিন্থের অঙ্গ, মাগুর মাছের আর্বোরেসেন্ট অঙ্গ, আর শিঙি মাছের টানানল বা রেসপিরেটরি টিউবের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন নিয়ে এরা শ্বাসকার্য চালাতে সক্ষম হয়ে থাকে। এখন এই কর্দমাক্ত মৃত্তিকায় জলে দ্রবীভূত অক্সিজেন শোষণ করা এই সমস্ত মাছেদের ক্ষেত্রে হুলকার পক্ষে সম্ভব হয় না। এই জন্য এরা কি করে, বায়ু থেকে অক্সিজেন শোষণের উপযোগী অভিযোজনের মাধ্যমে অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালাতে সক্ষম হয়ে থাকে। নেক্সট, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমার যে বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ। এরপরে তোমার দেহগাত্র দ্বারা শ্বসন। এই দেহগাত্র দ্বারা শ্বসনে আমরা দেখি যে দেহগাত্র দ্বারা শ্বসন কাদের ক্ষেত্রে সংগঠিত হয়ে থাকে। অ্যামিবা, প্যারামেশিয়া, স্পঞ্জ হাইড্রা প্রাণীরা দেহগাত্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। এই সকল প্রাণীরা দেহগাত্রকে শ্বসনতল হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়। ত্বক দ্বারা শ্বসন, কেঁচো, জোঁক, ব্যাঙ প্রভৃতি প্রাণীরা সিক্ত রক্তজাল যুক্ত, অর্থাৎ সিক্ত চর্মের সাথে যুক্ত রক্তজালকের দ্বারা ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে সক্ষম হয়। এদের ক্ষেত্রে আমরা দেখি কিউটিকলের বাইরে যে এপিথেলিয়াম, তার সঙ্গে যুক্ত থাকে রক্তজালক, গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। এখন পতঙ্গের শ্বাসনালী দ্বারা শ্বসন। পতঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, পতঙ্গের ক্ষেত্রে আমরা দেখি যে এদের শ্বাসছিদ্র বর্তমান থাকে। এই শ্বাসছিদ্রের সঙ্গে যুক্ত থাকে শ্বাসনালী, তার সঙ্গে শাখা শ্বাসনালী, তার সঙ্গে দেহকোষ যুক্ত থাকে। আরশোলা, প্রজাপতি, মথ, ফড়িং, মশা প্রভৃতি প্রাণীরা তাদের শ্বাসনালী দেহের ভিতরে শাখা প্রশাখা শ্বাসনালীতে বিভক্ত হয় এবং শ্বাসনালী জালক গঠন করে। বড় শ্বাসনালীর মধ্যবর্তী সর্পিলাকার কাইটিন নির্মিত বলয়কে ইনটিমা বলে। এই ইনটিমাগুলি পুরু হয়ে গঠন করে টিনিডিয়া। ইনটিমা
আর টিনিডিয়া থাকে বলে শ্বাসনালীগুলি চুপসে যায় না। শ্বাসনালীগুলি শ্বাসছিদ্রের মাধ্যমে পরিবেশের সঙ্গে যুক্ত থাকে। শ্বাসছিদ্র পথে বায়ু দেহের ভেতরে প্রবেশ করে এবং দেহের পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণের দ্বারা এই ছিদ্রপথে বায়ুর প্রবেশ ও নির্গমন সংগঠিত হয়। শ্বাসনালীর সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রশাখাগুলি কলাকোষের সংস্পর্শে আসে। উক্ত প্রশাখাগুলি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় কলাকোষে প্রবেশ করে। কলাকোষ থেকে CO2 একই পদ্ধতিতে দেহের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়ে থাকে। নেক্সট, মাছের ক্ষেত্রে আমরা কি দেখি? যে মাছের শ্বসনের ক্ষেত্রে আমরা দেখি যে মাছের থাকে, আমরা মূলত দেখি এদের ফুলকা বর্তমান থাকে। ফুলকা কানকোয়া দ্বারা আবৃত থাকে। 4 জোড়া ফুলকা, 5 জোড়া ফুলকা ছিদ্র বর্তমান থাকে। আবার আমরা দেখি ফুলকার 3টি অংশ বর্তমান থাকে, যেমন গিল ফিলামেন্ট, গিল আর্চ, গিল রেকার। বাইরের দিকে ঝালরের ন্যায় ঝোলে গিল ফিলামেন্ট, পেশিগাত্রে প্রথিত থাকে গিল রেকার, আর গিল রেকার গিল ফিলামেন্টের সঙ্গে যুক্ত থাকে গিল আর্চ। মাছ, রুই মাছ মুখ দিয়ে জল টেনে কানকো দিয়ে জল বার করে দেয়। জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। একই পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডকে দেহ থেকে বাইরে বের করে দিতে সক্ষম হয়। এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের মানুষের শ্বসন। মানুষের শ্বসন আমরা আলোচনা করব একটু। মানুষের আমরা দেখি প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে ফুসফুস। আনুষঙ্গিক শ্বসনাঙ্গ বহির্নাসারন্ধ্র, নাসাপথ, তারপর হচ্ছে তোমার অন্তস্থ নাসারন্ধ্র, ল্যারিংস, শ্বাসনালী, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, আর হচ্ছে তোমার অ্যালভিওলাই। এখন মানুষের নাক ও নাকের ছিদ্র গলবিল পর্যন্ত বিস্তৃত পথটাকে বলা হয় নাসাপথ। এখন আমরা দেখি এই অংশের কাজ বায়ু পরিবহন, বাতাসে ধূলিকণা আটকে রাখা, বাতাসের তাপমাত্রাকে দেহের তাপমাত্রা সমান করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে আমাদের গলবিল। নাসাপথের পিছন থেকে ষড়রন্ধ্র পর্যন্ত বিস্তৃত অংশটাকে বলে গলবিল। নাসাপথের পিছন থেকে 6th সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত অংশকে বলে গলবিল, যাকে বলে ফ্যারিক্স। লম্বায় 12 থেকে 14 সেন্টিমিটার। ষড়রন্ধ্র বা গ্লটিস, গলবিল যে ছিদ্র পথে ল্যারিংসের সঙ্গে যুক্ত হয় তাকে বলে গ্লটিস। গ্লটিসের প্রবেশ পথে একটা তরুণাস্থি নির্মিত ঢাকনা থাকে, তাকে বলে এপিগ্লটিস। এবং খাদ্য গিলবার সময় এটা বন্ধ করে দেয় গ্লটিসের ছিদ্রপথ। ল্যারিংস, গলবিল ও শ্বাসনালীর মাঝখানের যে প্রকোষ্ঠ তাকে বলা ষড়যন্ত্র বা ল্যারিংস। এখন কারো কারো মতে ল্যারিংস 4টে তরুণাস্থি দ্বারা গঠিত হয়। একটি থাইরয়েড তরুণাস্থি, একটি ক্রিকয়েড তরুণাস্থি ও 2টি অ্যারিটিনয়েড তরুণাস্থি। আবার কারো কারো মতে এটি অনেকগুলো তরুণাস্থি দ্বারা গঠিত হয়। কিরকম? একটি থাইরয়েড তরুণাস্থি, একটি ক্রিকয়েড তরুণাস্থি, 2টি অ্যারিটিনয়েড তরুণাস্থি, 2টি কর্নিকিউলেট তরুণাস্থি, 2টি কিউনিফর্ম তরুণাস্থি।
তার মানে তারা বলছেন 3 জোড়া হচ্ছে, 2টি অ্যারিটিনয়েড, 2টি ক্রিকয়েড, 2টি কিউনিফর্ম তরুণাস্থি। 6টা, একটা হচ্ছে ক্রিকয়েড তরুণাস্থি আর একটা হচ্ছে তোমার থাইরয়েড তরুণাস্থি। এখন এই যে ষড়যন্ত্র, বয়ঃপ্রাপ্তিকালে থাইরয়েড তরুণাস্থিটি কৌণিকভাবে সামনের দিকে অগ্রসর হয়, একে বলা অ্যাডামস অ্যাপল বা কণ্ঠমণি বলা হয়ে থাকে। ষড়যন্ত্রের ভিতর দিকে সামনে থেকে পিছনে 2টি শ্লেষ্মা পর্দা টান টান ভাবে বর্তমান থাকে, এদের বলে ভোকাল কোর্ড, ভোকাল কর্ড, যা স্বর সৃষ্টি করতে সক্ষম হয়ে থাকে। নেক্সট, শ্বাসনালী। ল্যারিংস ও ব্রঙ্কাসের মাঝের অংশটি, এটি সপ্তম গ্রীবাদেশীয় কশেরুকা থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত, লম্বায় 10 থেকে 11 সেন্টিমিটার এবং অন্ননালীর সামনে অবস্থান করে। এখন এই শ্বাসনালী প্রায় 16 থেকে 20টি অসম্পূর্ণ ইউ আকৃতির তরুণাস্থি দ্বারা গঠিত হয়, যা শ্বাসনালীকে চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এখন আমাদের মানবদের ফুসফুসটা যদি দেখি, এই মানবদের ফুসফুসের ক্ষেত্রে আমরা দেখব যে ফুসফুসটা মধ্যচ্ছদার ওপরে বর্তমান এবং ডান দিকের ফুসফুসটি 2টি খাঁজ, একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, একটা অবলিক ফিশার দ্বারা 3টি খণ্ডে বিভক্ত। বাম দিকের ফুসফুসটি তোমার একটি খাঁজ দ্বারা 2টি খণ্ডে বিভক্ত থাকে, এটা হচ্ছে অবলিক ফিশার। ট্রাকিয়ার শেষ প্রান্ত থেকে যে 2টি অংশ ফুসফুসের মধ্যে প্রবেশ করে তাকে বলে ব্রঙ্কাস। যে নির্দিষ্ট বিন্দু থেকে ব্রঙ্কাস দুটো সৃষ্টি হয় তাকে বলে কারিনা। ফুসফুসকে ঘিরে থাকা একটা পাতলা পর্দা তাকে বলে প্লুরা। প্লুরার বাইরের অংশটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা বা বহিস্থ প্লুরা, আর ভেতরের অংশকে বলা হয় ভিসেরাল প্লুরা বা অন্তস্থ প্লুরা। প্যারাইটাল প্লুরা ভিসেরাল প্লুরার মাঝখানে যে স্থানটা থাকে আন্তঃপ্লুরীয় স্থান, তার মধ্যে থাকে ইন্ট্রাপ্লুরাল থ্রোট। এখন এই ব্রঙ্কাসের 3টে ভাগ আছে, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস। ব্রঙ্কাসের শেষ প্রান্তকে বলা হয় ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের শেষাংশকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিওল বা রেসপিরেটরি ব্রঙ্কিওল বলা হয়। 17তম উপক্লম শাখা বা ব্রঙ্কিওল থেকে 23তম উপক্লম শাখা বা ব্রঙ্কিওলকে বলা হয়ে থাকে রেসপিরেটরি ব্রঙ্কিওল বা শ্বসন উপক্লম শাখা। 23তম উপক্লম শাখা একটি নালীর সঙ্গে যুক্ত হয়েছে, তাকে বলে অ্যালভিওলার ডাক্ট বা বায়ুস্থলী নালী। বায়ুস্থলী নালীর প্রান্তে বায়ুস্থলী বর্তমান থাকে। এখন আমরা যদি বায়ুস্থলীর গঠন দেখি কি দেখব, আমরা যদি বায়ুস্থলীর গঠন দেখি কি দেখতে পাব? বায়ুস্থলীকে ঘিরে থাকে 2টো পাতলা পর্দা। বাইরের পর্দাকে বলা হয়ে থাকে স্কোয়ামাস পালমোনারি এপিথেলিয়াল সেল, আর ভেতরের পর্দাকে বলা হয়ে থাকে তোমার দানাদার নিউমোসাইট কোষ বা সেপ্টাল কোষ।
বাইরের পর্দাকে বলা হয় তোমার স্কোয়ামাস পালমোনারি এপিথেলিয়াল সেল, ভেতরের পর্দা ভেতরের কোষটাকে বলা হয় তাকে তোমার দানাদার নিউমোসাইট কোষ। এই দানাদার নিউমোসাইট কোষ থেকে প্রোটিন ফসফোলিপিড নির্মিত এক ধরনের সারফেক্ট্যান্ট বা তরল পদার্থ খরিত হয়, যা বায়ুস্থলীর পৃষ্ঠটান কমিয়ে দেয়, সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। তাহলে প্রশ্ন যদি দেয় শ্বসনকালে বায়ুস্থলী চুপসে যায় না কেন? না, বায়ুস্থলী বাইরের প্রাচীর সিম্পল স্কোয়ামাস পালমোনারি এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত হয়, ভেতরের প্রাচীর দানাদার নিউমোসাইট কোষ দ্বারা গঠিত হয়। এই দানাদার নিউমোসাইট কোষ থেকে প্রোটিন ফসফোলিপিড নির্মিত সারফেক্ট্যান্ট তরল পদার্থ খরিত হয়, যা বায়ুস্থলীর পৃষ্ঠটান কমিয়ে দেয়, সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। এখন বায়ুস্থলী পরস্পর যে ছিদ্রপথে যুক্ত হয় তাকে বলে কোণের ছিদ্র। রেসপিরেটরি ব্রঙ্কিওল বা শ্বসন উপক্লম শাখা বায়ুস্থলীর সঙ্গে যে নালীপথে যুক্ত থাকে তাকে বলা হয় ল্যাম্বার্টের গহ্বর। শ্বসন উপক্লম শাখাকে ঘিরে অবস্থিত বায়ুস্থলী নালী বায়ুস্থলী মিলে ফুসফুসের গঠনগত কার্যগত একক যে তৈরি করে তাকে বলা হয় ফুসফুসীয় একক। মানুষের এবার শ্বাসকার্য প্রক্রিয়া, যে পদ্ধতিতে পরিবেশ থেকে অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ করে তাকে বলা হয় প্রশ্বাস, অর্থাৎ পরিবেশের বাতাস ফুসফুসের বায়ুস্থলীতে প্রবেশ করলে তাকে বলা হয় প্রশ্বাস। আর যে পদ্ধতিতে আমরা দেখি বায়ুস্থলীর বাতাস ফুসফুস থেকে বার হয়ে নাসারন্ধ্র পথে দেহের বাইরে মুক্ত হয় তাকে বলা হয় নিঃশ্বাস। প্রশ্বাসের সঙ্গে যুক্ত পেশিগুলো কি কি? মধ্যচ্ছদা পেশি, বহিস্থ অন্তর্পঞ্জরাস্থি পেশি, মেরুদণ্ডের ইরেক্টার পেশি, স্ক্যাপুলার এলিভেটর পেশি, অগ্রসেরেটাস পেশি প্রভৃতি। নিঃশ্বাস গাত্রের সঙ্গে যুক্ত পেশি উদরের গাত্রস্থিত পেশি, অন্তস্থ আন্তঃপঞ্জরাস্থি পেশি, তারপর হচ্ছে তোমার সেরাটাস পস্টেরিয়র ইনফেরিয়র পেশি, সাবকোস্টালিস পেশি। প্রশ্বাস কার্যে আমরা দেখি যে প্রশ্বাস কার্যে প্রথমে মধ্যচ্ছদা পেশির সংকোচন ঘটে, মধ্যচ্ছদা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। মধ্যচ্ছদা যেই নিচের দিকে নামতে শুরু করলো নিচের দিকে নামতে শুরু করলে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। একই সময় বহিস্থ অন্তঃপঞ্জরাস্থি পেশির সংকোচন ঘটে, পাঁজরগুলি বাইরের দিকে ও উপরের দিকে সরে যায়, বক্ষ গহ্বরের প্রসারণ ঘটে। এই বক্ষ গহ্বরের এই প্রসারণ আংশিক উদরের পেশির শিথিলতার ফলেও সংঘটিত হয়ে থাকে। এবং আমরা দেখি যে বক্ষপিঞ্জরটা যখন ফুসফুসের গাত্রের সঙ্গে যুক্ত ছিল, বাইরের বাতাসের চাপ ভেতরের বাতাসের চাপ সমান। বক্ষপিঞ্জরটা যেই বাইরের দিকে উত্তোলিত হলো, ফুসফুসের আন্তঃপ্লুরা অঞ্চলের বাতাসের চাপ কমে যায়। সঙ্গে সঙ্গে নাসারন্ধ্র পথে বাতাস নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলের মাধ্যমে অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করে। নিঃশ্বাস কার্যের ক্ষেত্রে আমরা কি দেখি? যে পদ্ধতিতে বায়ুস্থলীর বাতাস ফুসফুস থেকে বার হয়ে নাসারন্ধ্র পথে দেহের বাইরে বেরিয়ে যায় তাকে বলে নিঃশ্বাস। নিঃশ্বাসের প্রথমেই উদরের গাত্রস্থিত পেশির সংকোচন ঘটে, ফলে আমরা মূলত দেখি যে উদরের যন্ত্রসমূহ উপরের দিকে উঠতে শুরু করে। একই সময় এই মধ্যচ্ছদা পেশির প্রসারণের ফলে
মধ্যচ্ছদা উপরের দিকে উঠতে শুরু করে এবং পুনরায় আমরা মূলত দেখি পুনরায় তার আগের আকৃতি ধারণ করে, বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পায়। একই সময় অন্তস্থ আন্তর পঞ্জরাস্থি পেশির সংকোচনের ফলে পাঁজরগুলি ভেতরের দিকে ঢুকতে শুরু করে। একদিকে অন্তস্থ আন্তর পঞ্জরাস্থি পেশির সংকোচন, বহিস্থ আন্তর পঞ্জরাস্থি পেশির প্রসারণের ফলে পঞ্জরাস্থিগুলি নিচের দিকে ভেতরের দিকে চলে আসে। মধ্যচ্ছদা পেশি শিথিল হলে মধ্যচ্ছদা আবার গম্বুজ আকৃতি আকার ধারণ করে ওপরের দিকে উঠে আসে। মধ্যচ্ছদা ওপরের দিকে উঠে আসছে, আবার অন্তস্থ অন্তর পঞ্জরাস্থি পেশি সংকোচনের ফলে পাঁজরটা ভেতরের দিকে ঢুকছে। এরা কি করে? প্রসারিত ফুসফুসের ওপর চাপ প্রয়োগ করে। সঙ্গে সঙ্গে ফুসফুস থেকে বাতাস অ্যালভিওলাই, ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্রাকিয়া, ল্যারিংস, গলবিল এবং নাসারন্ধ্র পথে দেহের বাইরে বেরিয়ে যাবার ক্ষমতা রাখে। আমাদের শ্বসনের এই পর্যায়ে আমরা জানলাম বিভিন্ন প্রাণীর শ্বসন অঙ্গ, তাদের গঠন, জানলাম উদ্ভিদের শ্বসন অঙ্গ, জানলাম প্রান্তীয় শ্বসন, অতিরিক্ত শ্বাসঙ্গ তার প্রয়োজনীয়তা, শেষে জানলাম মানবদের ফুসফুসের এবং তার অন্যান্য অংশের গঠন, প্রশ্বাস ও নিঃশ্বাস। আমাদের ফুসফুসের সম্পূর্ণ আলোচনা আজ এখানেই শেষ।